ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। সাত সকালে এজরা স্ট্রিটে একটি বৈদ্যুতিন সামগ্রীর দোকানে আগুন লেগে যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে এবং দমকলের 20টি ইঞ্জিনের প্রায় ঘন্টা চারেকের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে। ভোরের কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। দাউ দাউ করে জ্বলল আগুন। কুণ্ডলি পাকানো ধোঁয়ায় ঢাকলো কলকাতার এজরা স্ট্রিট। ঘড়ির কাঁটায় তখন ভোর 5:30। হঠাৎই 26 নম্বর এজরা স্ট্রিটের এই বৈদ্যুতিন সামগ্রীর দোকানে আগুন লেগে যায়। একে ঘিঞ্জি এলাকা, তার উপর চারিদিকে ঠাসা বৈদ্যুতিন সামগ্রীর মতো দাহ্য বস্তু। এই দুয়ের জেরে দ্রুত গতিতে পাশের বহুতলে আগুন ছড়িয়ে পড়ে। ক্রমেই তা ভয়াবহ আকার নেয়। 26 নম্বর এজরা স্ট্রিটের পর 32 নম্বর এজরা স্ট্রিটের এই যে বহুতলের নতলা পর্যন্ত বৈদ্যুতিন সামগ্রীর ব্যবসা চলে, সেখানে কিন্তু রীতিমতো আগুন দাউ দাউ করে জ্বলছে, আগুন ছড়িয়ে পড়ছে। সাত সকালে এই দৃশ্য দেখে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। এরপর ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ, কিন্তু ঘিঞ্জি এলাকা হওয়ায় বেগ পেতে হয় দমকল কর্মীদের। দেখানোর যেটা চেষ্টা করব, অত্যন্ত ঘিঞ্জি এই বিল্ডিং এর এন্ট্রান্স বা এক্সিট পয়েন্ট দেখা যাচ্ছে মেজেনাইন ফ্লোর পর্যন্ত করা হয়েছে এবং এই মেজেনাইন ফ্লোরের কারণে কিন্তু পরিসর অনেকটা কমে গেছে এবং এই একটি মাত্র সিঁড়ি যা থেকে ভেতরের থেকে বাইরের দিকে যাওয়া সম্ভব, সেখানেও কিন্তু একাধিক তার এখানে মজুদ থাকার ফলে দুজন যেখান থেকে ওঠা বা নামা যায় সেখান থেকে দেখা যাচ্ছে মাত্র একজনের মতন যাওয়ার পজিশন এখানে রয়েছে। आने का जगह नहीं है, दोनों साइड से पूरा पैक है जगह, और फायर ब्रिगेड आने के बाद पानी नहीं है इनके पास। पहले खाली धुआं निकल रहा था, धुआं। आधे घंटे से जब आग निकलना शुरू हुआ तब ये लोग सोच रहे हैं कि कुछ किया जाए यहाँ भी। দমকলের দাবি, খবর পাওয়ার পরই তড়িঘড়ি শুরু হয় আগুন নেভানোর কাজ। स्थिति तो कंट्रोल्ड है, आप देख रहे हैं। इलेक्ट्रिकल और इलेक्ट्रॉनिक गुड्स है, इसलिए फ्यूम्स काफ़ी है। हमारे पास रिपोर्टिंग 5:30 की है, तो हम लोग आए हैं, उसके बाद से काम कर रहे हैं। কিন্তু কিভাবে আগুন লাগলো? এই বহুতলে কি আদৌ অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে? সংকীর্ণ সিঁড়ি থেকে মাকড়সার জালের মতো ছড়িয়ে থাকা তারের জাল তুলে দিয়েছে নানা প্রশ্ন। খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু, ছিলেন পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফেরাদ হাকিমও। ব্যবসা যারা করেন তাদের কাছে বলি, ব্যবসা আপনারা করুন, নিশ্চয়ই সব রকম সহযোগিতা রাজ্য সরকার আপনাদের করবে, কিন্তু ফায়ার ফাইটিংয়ের জন্য যে সমস্ত কাজ করবার কথা সেগুলো আপনারা ঠিক করে করুন। এমনি এই এজরা স্ট্রিট অঞ্চলে দেখবেন ঘিঞ্জি এলাকা, তারপর দেখবেন এই সরু গলিতে তার আছে, গাড়ি ঢোকার খুব প্রতিকূলতা আছে। অগ্নি নির্বাপন কতটা ব্যবস্থা ছিল, কতটা ব্যবস্থা ছিল না, সেটা আমরা খতিয়ে দেখব। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। শেষমেশ দমকলের 20টি ইঞ্জিনের ঘণ্টা চারেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সত্যজিৎ বৈদ্য, সুকান্ত মুখোপাধ্যায় ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দমকল মন্ত্রী সুজিত বসুর বক্তব্য আপনারা শুনলেন। তিনি বলছেন যে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কি ছিল না তা আমরা খতিয়ে দেখব। কিন্তু সজলদা, একটা প্রশ্ন উঠে যায়, বড়বাজার আমরা প্রত্যেকেই জানি ঘিঞ্জি এলাকা। নন্দরাম মার্কেটের ঘটনা আমাদের মনে আছে। আমি বেশি দূর যাব না, এই বছরই এপ্রিল মাসে যে বিল্ডিংয়ে যে আগুনটা লেগে গিয়েছিল, যেখানে হোটেলে 14 জনের মৃত্যু হয়ে গিয়েছিল, আমরা দেখেছিলাম সেই ঘটনা। অর্থাৎ প্রশ্নটা এখানেই ওঠে, পরপর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, কিন্তু এই ঘটনার পুনরাবৃত্তি কেন আটকানো যায় না? কেন এক একটা ঘটনা থেকে শিক্ষাটা নেওয়া যায় না? আপনি একটা কাজ করুন, এখানে আমরা ফায়ার ব্রিগেড মিনিস্টারকে বলতে দেখলাম, আপনি লাস্ট অগ্নিকাণ্ডটাতে ওনার বক্তব্য চালান, দেখবেন একই বক্তব্য। আমার বক্তব্য হচ্ছে যে এই বড়বাজার অঞ্চলে এজরা স্ট্রিটের পাশেই হচ্ছে মেহতা বিল্ডিং। মেহতা বিল্ডিংয়ে আমার যতদূর স্মরণ পড়ছে এই যাবৎকালের মধ্যে দুবার আগুন লেগেছে, তার মধ্যে একবার ভয়ঙ্কর অগ্নিকাণ্ড হয়েছিল। আমার বক্তব্য হচ্ছে যে এখানে ঘিঞ্জি এলাকা তো আমরা সবাই জানি, এখানে ফায়ার ফাইটিং অ্যারেঞ্জমেন্ট নেই, এটাও আমরা জানি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তাহলে গভর্নমেন্ট কী করছিল? এই যে প্রত্যেকবার আগুন লাগলে মন্ত্রী নিজে হেলমেট পরেন নিজের মাথা বাঁচানোর জন্য, কিন্তু জনতার মাথার যদি দাম দিতেন উনি, তাহলে নিশ্চয়ই ওখানে উনি ব্যবস্থা রাখতেন। এই লোকগুলো লাইসেন্স, ফায়ার লাইসেন্স পেত না, এরা কিন্তু প্রত্যেকে ফায়ার লাইসেন্সে ফায়ার ব্রিগেডের নো অবজেকশন নিয়ে তারপর কাজ করতেন। আপনার মনে থাকবে যে এই যে কদিন আগে হোটেলে 14 জন মানুষ মারা গেলেন, সেই 14 জন যে হোটেলে মারা গেলেন, দেখা গেল সেই হোটেলের ফায়ার লাইসেন্স নেই। আপনি আমাকে বলুন যে ওই অঞ্চলটা ঘিঞ্জি ঘিঞ্জি সবাই বলছেন, আরে ওই ঘিঞ্জি অঞ্চলটা তো আরো ঘিঞ্জি হয়ে গেছে, কারণ ওখানে রাস্তার ওপর চতুর্দিকে অবৈধ দখল।
হ্যাঁ, এখানে হকারের নামে ওখানে জুলুমবাজি, ওখানে পয়সা তোলা, থানা থেকে তৃণমূল নেতা এবং ভাগ কার কার কাছে যায়, আমি মেয়র পাই কি সুজিত বোস পাই আমি বলতে পারবো না, কিন্তু পুরো রাস্তাটা দখল হয়ে গেছে। ফলে এমনি ছোট রাস্তা, গিঞ্জি রাস্তা, ভাগের লড়াইয়ের কথা বলছেন? সরি, এখানেও ভাগের লড়াই আবার কি 100%। আমি বলছি এর আগে ওখানে আমাদের যিনি কাউন্সিলর আছেন, হোটেলটা যেখানে জ্বলেছিল সেখানকার আমাদের কাউন্সিলর বিজয় ওঝা তার আগেও চিঠি দিয়ে এই কথা জানিয়েছিলেন যে অবৈধ দখলদারি যদি বন্ধ না হয় তাহলে ফায়ার ব্রিগেড ঢুকবে কেমন করে। এখানেও আমি দেখলাম সন্তোষ পাঠক একই কথা। সজলদা যে কথাটা বললেন যে ঘিঞ্জি এলাকা, সেখানে আবার অবৈধ সমস্ত জিনিসপত্র রাখা হচ্ছে, সেখানে ভাগের লড়াই, এতগুলো বললেন। আমার এই একই সঙ্গে সঙ্গে এটা মনে পড়ছে যে এই যে সমস্যাটা, এই সমস্যাটা যদি পুরো দায় যদি একেবারে পুরোপুরি দিয়ে দেন হচ্ছে দমকল মন্ত্রক, এবং তারাই শুধুমাত্র দেখবে, এবং যাদের ইয়েতে জমা করা হচ্ছে এই ধরনের তার পড়ে রয়েছে, খোলা রয়েছে, তাদের আগুন ধরে যাচ্ছে, তাদের কোনো দায় নেই, এটা যদি বলেন তাহলে আমি একটু মনে করিয়ে দেবো আপনাকে, জাস্ট 3 দিন আগে 12 নভেম্বর বারাবাকি উত্তরপ্রদেশ বাজি কারখানায় আগুন দুজন মারা গিয়েছে। গত 1 বছরের মধ্যে অন্তত 6টা ঘটনা ঘটেছে। একটু বলেন, একটু শুনে নিন, আপনি শুনে আপনার সুবিধা হবে। এই যে 6টা ঘটনা অন্তত আমি বলতে পারি গত 1 বছরের মধ্যে উত্তরপ্রদেশে ঠিক একই রকম, কিন্তু অর্ণবদা আপনি আবার উত্তরপ্রদেশে চলে গেলেন, আপনাকে বাংলার কথা বললেন, অর্ণবদা সজলদা আসবো। অর্ণবদা একটা বলুন, একটা কথা বলুন, যদি আইন না মানে, হ্যাঁ সজলদা মানে অর্ণবদা আপনার কাছেই যাব, যদি কেউ আইন না মানে সেই আইন যে মানছে না সেটা দেখার দায়িত্ব কার? দেখার দায়িত্ব যেমন এক্ষেত্রে যদি কোনো জায়গায় ফেলিওর হয়, আমি বলছি যে এই যে সমস্যাটা আমাদের মতো তৃতীয় বিশ্বের তাহলে সেই দেখার দায়িত্ব কার? সমস্ত রাজ্যে এর সঙ্গে এই যে মানুষের রুটি রুজি বেঁচে থাকায় সমস্ত কিছু মিলিয়ে দেখতে হবে। এখানে সেখানে যারা ব্যবসা করছেন, সেই ব্যবসা করছেন তারা, সেখানে তারা এই ধরনের কাজ যখন ঘটছে সেখানে তাদেরও দায়িত্ব রয়েছে। কারণ কতবার পুলিশ যাবে, কতবার দমকল মন্ত্রক যাবে, তারা গিয়ে সতর্ক করবে, সবকিছু করছে। ধরুন আজকে করে এলো, পরদিন আবার যদি সেই জিনিসটা রাখে, এই ভিজিলেন্সটা প্রতিদিন এখান থেকে অবশ্যই মেয়র ফিরহাদ হাকিম এই ঘটনার পর কি বলছেন একবার শোনাবো আপনাদের, তারপর আলোচনা আসছে। এসে যেটা দেখলাম, এটা কেউ বলেনি যে সেখান থেকে ইয়ে ওয়্যারিং, এই ওয়্যারিংটা খুব বিপজ্জনক। আমি সিএসসি কেও ডাকবো, দমকলও আসবেন, এইখানকার ব্যবসায়ী সমিতিরাও আসবে, কর্পোরেশন থাকবে, পুলিশ থাকবে, যাতে বড়বাজার এলাকায় যারা ব্যবসা করেন তারা যাতে সুষ্ঠুভাবে করতে পারে। তার কারণ কোনো একটা ভেতরে শর্ট সার্কিটে কোনো সময় আগুন লাগতেই পারে, কিন্তু দমকল আসতে যাতে অসুবিধা না হয়, রেস্কিউ অপারেশন করতে যাতে অসুবিধা না হয়, এইটা দেখার দায়িত্ব আমাদের সকলের। সেই কাজটা আমরা এই নেক্সট উইকে একটা মিটিং ডাকবো, ডেকে এটা একটা ব্যবস্থা করব এবং পুলিশের সহযোগিতা চাইব। একদম মেয়র ফিরহাদ হাকিম বলছেন যে নেক্সট উইকে একটা মিটিং ডাকা হবে, তারপর এর একটা সমাধান বের করা হবে। আমি দেবাশিস দার কাছে যাব, তবে তার আগে বিজেপি নেতা তাপস রায় কি বলছেন এই ঘটনার পর? চোখের জল ফেলছে আর বলছে যে হেরিটেজ প্রপার্টি তো কোনো ইয়ে করা যায় না, চেঞ্জ করা যায় না, অল্টারেশন করা যায় না, রিপেয়ার করা যেতে পারে, তো ওটার তো কোনো যে অবস্থাতে রয়েছে সেই অবস্থার তো পরিবর্তন করা যায় না। তাই এ সমস্ত ষড়যন্ত্র মানে পুড়িয়ে দেওয়া, আগুন লাগিয়ে দেওয়া হতেও পারে। একটা ভয়ঙ্কর পরিস্থিতি। কলকাতা পুরসভার মেয়রের কোনো দায় নেই, দায়িত্ব নেই, সেসব নিয়ে ব্যস্তই না তিনি অন্য কোনো কিছু নিয়ে ব্যস্ত। ব্যবসা বাণিজ্য যারা করছে, এই যে ঘিঞ্জি এরিয়ে, তো সমস্ত ভগবানের উপর ছেড়ে দেওয়া, ওপরওয়ালার উপর ছেড়ে দেওয়া। আমরা জানি না এটা দুর্ঘটনা না চক্রান্ত, আমাদের জানা নেই, কিন্তু দেবাশিস দা একের পর এক ঘটনা ঘটে, একই জিনিস নিয়ে আমাদের বারবার প্রশ্ন করতে হয়, দায় কারণ নেই না। আজকে তো মাননীয় মন্ত্রী এবং মেয়র সাহেব বললেন তিনি আগামী সপ্তাহে একটা মিটিং করবেন এবং কাদেরকে নিয়ে মিটিং করবেন বললেন। আমার যেটা সাধারণ নাগরিক হিসেবে মনে হয় যে এই মিটিংটা, এই আগুনটা লাগবার, এই দুর্ঘটনাটা ঘটবার আগে, যখন প্রায় 1.5 দশক ধরে প্রশাসনে রয়েছেন, তখন এই মিটিংগুলো কেন হয় না? কেন একটা বছরে শহরের মধ্যে আমরা বারে বারে করে এই চিত্র দেখতে পাই? দুটো জিনিস এখানে পরিষ্কার করে চিহ্নিত হওয়া উচিত। একটা হচ্ছে সেটা মানে আমাদের জম্মু কাশ্মীরের ঘটনাই হোক, রিজার্ভ স্ট্রিটের ঘটনা হোক, একটা হচ্ছে গাফিলতি, এটা হচ্ছে একটা শব্দ।
আর দ্বিতীয় কথা যেটা এখান থেকে চলে আসছে সেটা হচ্ছে ইল্লিগাল, একদম অবৈধ কারবারকে রাজনৈতিক ফয়দা তোলবার জন্য সেখানে সার্ভাইলেন্সকে অনুপস্থিত রাখা।